আমার নাম অনিকা। বিয়েটা হয়েছিল আমার স্বামীর সঙ্গে, কিন্তু ফুলশয্যার রাতে আমার সঙ্গে অশালীন আচরণ করতে এসেছিল আমার ভাসুর। আমি খুব আনন্দিত ছিলাম এই ভেবে যে বরের সঙ্গে আমার শুভদৃষ্টির পর আমাদের মিলন হবে, কিন্তু সেই রাতে যা ঘটল তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ঘরের আলো নিভিয়ে যে ব্যক্তি আমার কাছে এসে আমার শরীর স্পর্শ করেছিল, কিছুক্ষণ আমার সঙ্গে অশালীন আচরণ করার পর যখন সে আমার সামনে দাঁড়ালো, আমি দেখলাম সে আমার স্বামী নয়, সে আমার ভাসুর। সেই মুহূর্তে ভাসুরকে দেখে ভয়ে আমি যখন চিৎকার করতে শুরু করি, তখন আমার স্বামীও ঘরের ভেতর প্রবেশ করে। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে আমার সঙ্গে এসব কি হচ্ছে। বিয়ে যেহেতু আমার স্বামীর সঙ্গে হয়েছে, তাহলে বাসর রাতে কেন আমার ভাসুর আমার সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা করছিল? আমার চিৎকারের শব্দ শুনে যখন বর ঘরের ভেতরে এলো, তখন তার কথা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। বর ঘরে ঢুকেই আমাকে বলল, তুমি এত চেঁচামেচি করছো কেন? আমি অবাক হয়ে বরের দিকে তাকিয়ে বললাম, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার জায়গায় তোমার দাদা আমার সঙ্গে অন্যায় করার চেষ্টা করছিলেন? আমি তখন বরকে সবটা খুলে বললাম যে অন্ধকারের মধ্যে যখন বাইরের আলো দাদার মুখে পড়ে, তখনই আমি তাকে চিনতে পেরে ধাক্কা দিয়ে সরিয়ে দিই, নইলে তো স্বামী সেজে আমার ভাসুর আমার সম্মানহানি করত। বর তখন আমার কথা শুনে বলল, এতে এত অবাক হওয়ার কি আছে? আজ উনি তোমার সঙ্গে রাত কাটাবেন। আসলে আমার স্বামী ছিল হিন্দু আর আমার ভাসুরের ধর্ম ছিল ইসলাম। আমার ভাসুরকে আমরা মিস্টার খান নামেই চিনতাম এবং আমার বরের নাম ছিল রোহান বোস। কী কারণে আমার স্বামী বিয়ের পর আমাকে তার দাদার সঙ্গে রাত কাটাতে বলেছিল, সেই সত্যিটা আপনারাই গল্পের মাধ্যমে জানতে পারবেন। আর সত্যিটা জানার পর আশা করি আপনারাও অনেক সতর্ক হয়ে যাবেন, বিশেষ করে যাদের মধ্যে এই ধরনের মানসিকতা রয়েছে। আমি কোন ধরনের মানসিকতার কথা বলছি তা তো আপনারা গল্পটা শুনলেই বুঝতে পারবেন। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার মা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতেন। তিনি সবসময় লোক দেখানো বিষয়ে ভালোবাসতেন। মায়ের ইচ্ছা ছিল আমার বিয়ে যেন কোনো এনআরআই ছেলের সঙ্গে হয়। এনআরআই অর্থাৎ অনবাসী ভারতীয়, যারা নিজের কাজ বা পড়াশোনার জন্য বিদেশে বসবাস করে। মায়ের খুব শখ ছিল যে আমার বিয়ে একজন এনআরআই ছেলের সঙ্গেই হবে। মা বলতেন, আমার একমাত্র মেয়ের বিয়ে এনআরআই ছেলের সঙ্গে দেব, যাতে আমার মেয়ে তার সব স্বপ্ন পূরণ করতে পারে। মা আরও বলতেন, এনআরআই ছেলের সঙ্গে বিয়ে হলে আমার জীবনযাত্রার মান নাকি সবার থেকে উন্নত হবে। কিন্তু আমার বাবা সবসময় মাকে বোঝাতেন, বিদেশের ছেলের সঙ্গে বিয়ে দিলেই যে মেয়ে সুখে থাকবে তার কোনো মানে নেই। কিন্তু মা তো জেদ ধরে বসেছিলেন যে আমার বিয়ে তিনি এনআরআই ছেলের সঙ্গেই দেবেন। একদিন আমাদের পাশের বাড়ির রিনামসি আমার মায়ের সঙ্গে দেখা করতে এসে বললেন, তার এক দূর সম্পর্কের ভাই আছে যে দুবাইতে থাকে এবং সেখানে এক বড় কোম্পানিতে চাকরি করে। এটা শুনে আমার মা খুব খুশি হয়ে রিনামাসিকে জিজ্ঞেস করলেন, তোমার সেই ভাই কি আমাকে বিয়ে করবে? আসলে মা তো আশেপাশের সবাইকেই বলে রেখেছিলেন যে কোনো এনআরআই ছেলের সন্ধান পেলে যেন তাকে খবর দেওয়া হয়। তখন রিনামাসি আমার মাকে জানালেন যে তিনি তার সেই দূর সম্পর্কের এনআরআই ভাইকে আমার ছবি পাঠাবেন। সে যদি ছবি দেখে আমাকে পছন্দ করে, তাহলে মাসি নিজে আমার বিয়ের কথাটা এগিয়ে নিয়ে যাবেন। কিছুদিন পর যখন মাসি আমার মাকে জানালেন যে সেই এনআরআই ছেলেটা আমাকে ছবি দেখে পছন্দ করেছে এবং আগামী 1 মাসের মধ্যে দেশে ফিরে আমাকে দেখতে আসবে, তখন সব ঠিকঠাক হয়ে গেলে ছেলেটা বিয়ে করে আমাকে সঙ্গে করে দুবাইতে নিয়ে যাবে। মা তো এই ভেবে খুব খুশি ছিলেন যে বিয়ের পর আমি দুবাইতে থাকব। কিছুদিন পর যখন সেই এনআরআই ছেলেটি রিনামাসির বাড়িতে এলো, তখন আমার মা খুব আনন্দিত ছিলেন এবং বাবাকে বলেছিলেন, ছেলেরা যদি আমাদের মেয়েকে পছন্দ করে তাহলে এই বিয়েটা আমরা পাকা করে ফেলব। আমার বাবা কিন্তু বারবার মাকে বলছিলেন, আমাদের অনিকার এখনও অত বয়স হয়নি, এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কি দরকার? ছেলেটার ব্যাপারে আগে ভালো করে খোঁজখবর নিতে হবে। আমরা তো ছেলেটার ব্যাপারে কিছুই জানি না, ছেলেটাকে একবার সামনাসামনি দেখতে হবে। শুধু ছেলেটাকেই বা কেন, তার পরিবারকেও দেখতে হবে। ছেলেটা শুধু দুবাইতে থাকে এই একটা কারণে তো আমার মেয়ের বিয়ে ওর সঙ্গে দিয়ে দিতে পারি না। মা তখন বাবাকে বললেন, তোমার চিন্তাভাবনাই তো ঠিক নয়। এত ভালো একটা সম্বন্ধ আমার মেয়ের জন্য এসেছে আর তুমি বলছো আমরা এই সুযোগ হাতছাড়া করে দেব? আরে ছেলেটা তো নিজে থেকেই আমার মেয়েকে পছন্দ করেছে। আর তাছাড়া ও তো রিনার দূর সম্পর্কের ভাই, এর থেকে বেশি আর কি জানার প্রয়োজন আছে? রিনা নিশ্চয়ই আমার মেয়ের জন্য খারাপ সম্বন্ধ আনবে না, তাই তোমার এত বাজে চিন্তা করার কোনো কারণ নেই। মা আরও বললেন, শুধুমাত্র বিয়ে পাকা করার বিষয়, তাই আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এত ভালো সম্বন্ধ আমি হাতছাড়া হতে দেব না। আমার মেয়ের বিয়ে ইচ্ছালে তার সঙ্গেই হবে। আমার বাবা মা তো একে অপরের সঙ্গে তর্ক করতে ব্যস্ত ছিলেন। একদিকে মা জেদ ধরে বসেছিলেন যে আমার বিয়ে এনআরআই ছেলের সঙ্গেই দেবেন, আর অন্যদিকে বাবা বলছিলেন আমি আমার একমাত্র মেয়েকে চোখের আড়াল হতে দেব না।
আমাদের দেশের ছেলেরাও তো দেশে থেকে কাজ করে অনেক টাকার নাম কামাচ্ছে। শুধুমাত্র লোককে দেখানোর জন্য যে আমরা মেয়ের বিয়ে এক এনআরআই ছেলের সঙ্গে দিয়েছি, তার জন্য মেয়েকে এত দূরে পাঠানোর কি আছে? চোখের সামনে বাবা মাকে আমার বিয়ে নিয়ে তর্ক করতে দেখে আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না যে আমার জীবনের কোন সিদ্ধান্তটা সঠিক হবে। আমি নিজেও জানতাম না একজন এনআরআই ছেলেকে বিয়ে করে আমি কি সত্যিই সুখী হতে পারবো, নাকি নিজের দেশের কোনো যোগ্য পাত্রকে বিয়ে করলে আমি বেশি সুখী হব। এইসব ভাবতে ভাবতেই আমার দিন কাটছিল। একদিন সকালে রিনা মাসি সেই এনআরআই ছেলেটিকে আমাদের বাড়িতে নিয়ে এলেন বিয়ের কথাবার্তা চূড়ান্ত করার জন্য। ছেলেটি যখন আমাদের বাড়িতে এলো, আমার মা তো খুব খুশি ছিলেন, কিন্তু আমার বাবা যেহেতু খুব একটা প্রসন্ন ছিলেন না, তাই বাবার জন্য আমিও চিন্তায় ছিলাম। সেদিন রিনা মাসি যখন ছেলেটিকে নিয়ে এলেন, তখন তার সঙ্গে একজন লম্বা চড়া শক্তিশালী চেহারার লোকও ছিল, যে নিজেকে আমার হবু বরের দাদা বলে পরিচয় দিয়েছিল। তারপর আমি যখন সেজেগুজে তাদের সামনে এলাম, তখন সেই এনআরআই ছেলেটির থেকে তার সেই দাদা আমার দিকে বেশি করে তাকাচ্ছিল। আমাকে দেখা মাত্রই আমার হবু বরের ভাই অর্থাৎ আমার ভাসুর আমাকে পছন্দ করে ফেলেছিল। এমনকি আমাকে দেখেই আমার হবু ভাসুর এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে সে সোফা থেকে উঠে এসে আমার দুই গালে হাত দিয়ে টিপে বলেছিল, তুমি খুব সুন্দর দেখতে। আমি যখন মুখ তুলে তার চোখের দিকে তাকালাম, তখন কেন জানি না আমার মনে হলো সে যেন নিজের কামনা মেটানোর জন্য ক্ষুধার্ত হয়ে আছে। কথা বলতে বলতে সে যখন আমার কাঁধে হাত রাখল, তখন তার স্পর্শটা আমার কাছে অন্যরকম মনে হয়েছিল। তার স্পর্শে আমার মনে হচ্ছিল সেই যেন আমার সঙ্গে অন্য কিছু করতে চাইছে। তার স্পর্শে আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল সে যেন আমার বুকে হাত দেওয়ার জন্য ছটফট করছে। যখন সে হঠাৎ করে আমার কাঁধে হাত দিল, তখন ঘরে উপস্থিত সবাই অবাক হয়ে আমার হবু ভাসুরের দিকে তাকিয়েছিল। সবাই যখন তার দিকে তাকিয়ে আছে দেখে সে হয়তো লজ্জা পেয়ে আমার কাঁধ থেকে হাতটা সরিয়ে নিয়েছিল। পরে কথাবার্তার মাধ্যমে জানতে পারলাম যে আমার হবু বরের সঙ্গে যে লোকটি ছিল তার নাম মিস্টার খান, এবং আমার হবু বর মিস্টার খানের ব্যক্তিগত সহকারী। মিস্টার খানের সমস্ত ব্যবসায়ী নাকি আমার বর দেখাশোনা করে। মিস্টার খান নাকি আমার বরকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করেন। আমার হবু বর এটাও বলেছিল যে তার জীবনের সব সিদ্ধান্ত নাকি মিস্টার খানই নিয়ে থাকেন, এবং সে মিস্টার খানকে নিজের বড় ভাইয়ের সম্মান দিয়েছে। কিন্তু যখন থেকে মিস্টার খান আমাদের বাড়িতে এসেছিলেন, তখন থেকে আমার মনে হচ্ছিল আমার হবু ভাসুর কেবল আমার শরীরের দিকেই তাকিয়েছিল। তারপর আমি এটা দেখে খুব অবাক হয়েছিলাম যে আমার বর আমাকে পছন্দ করার পর যখন বলল সে আমার সঙ্গে একা কথা বলতে চায়, তখন সে নিজের জায়গায় কার দাদাকে অর্থাৎ মিস্টার খানকে আমার পাশে বসিয়ে দিয়ে বাইরে চলে গেল। তখন আমার বাবা আমার হবু বরকে বলেছিলেন, বিয়ে তো তোমার সঙ্গে হবে, তাহলে তুমি তোমার দাদাকে কেন আমার মেয়ের পাশে বসিয়ে এলে? আমার মেয়ের সঙ্গে তো তোমার ব্যক্তিগতভাবে কথা বলা উচিত ছিল, কারণ তুমি সারা জীবন আমার মেয়ের সঙ্গে থাকবে, তোমার দাদা নয়। তখনও আমার বর আমার বাবাকে এই অজুহাত দেখিয়ে বুঝিয়েছিল যে তার জীবনের সব সিদ্ধান্ত তার বড় ভাই অর্থাৎ মিস্টার খান নিয়ে থাকেন, তাই বিয়ের সিদ্ধান্তটাও নাকি মিস্টার খানই নেবেন। তারপর আমাকে আর আমার হবু ভাসুরকে একটা ঘরে একা রেখে সবাই যখন বাইরে চলে গেল, তখন কেন জানি না ওই লোকটাকে দেখে আমার ভীষণ ভয় করছিল, কারণ আমার হবু ভাসুর সমানে আমার বুকের দিকে তাকিয়েছিল। এমনকি সে বারবার আমার কাঁধে হাত রেখে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। যখন সে আমার কাঁধে হাত দিচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল সে যেন আমার শরীরের মাপ বোঝার চেষ্টা করছে। আমার নিজেরই ওই লোকটার সঙ্গে কথা বলতে খুব বিরক্ত লাগছিল। তারপর আমার ভাসুর অর্থাৎ মিস্টার খান যখন আমাকে একটা প্রশ্ন করল, তখন তার প্রশ্ন শুনে আমার মাথা ঘুরে গেল। সে প্রথমে আমাকে জিজ্ঞেস করল, অনিকা, তুমি কি এর আগে কোনো ছেলের সঙ্গে রাত কাটিয়েছ? তার এই ধরনের অশ্লীল প্রশ্ন শুনে আমি খুব অবাক হয়ে মাথা নেড়ে না বললাম। সে আমাকে এটাও জিজ্ঞেস করেছিল যে আমি ধূমপান বা মদ্যপান করি কিনা। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে একজন এনআরআই ছেলেকে বিয়ে করার জন্য কি আমাকে এই ধরনের নোংরা প্রশ্নের উত্তর দিতে হবে। আমার ভাসুরের সঙ্গে 5 মিনিট একা একটা ঘরে কাটানোর পর আমার বাবা হঠাৎ করে সেই ঘরের ভেতরে ঢুকে পড়লেন। বাবা যখন ঘরের ভেতরে এলেন, তখন আমার মনের ভয়টা কিছুটা দূর হলো। তারপর আমার ভাসুর বেশ জোরের সঙ্গে হেসে তার ভাঙা ভাঙা বাংলা ভাষায় আমার বাবাকে বলল যে সে তার ভাইয়ের জন্য আমাকে পছন্দ করেছে এবং আগামী 7 দিনের মধ্যেই এই বিয়েটা সম্পন্ন করে আমাকে দুবাইতে নিয়ে যেতে চায়। আমার হবুবর আমার বাবা মাকে আরও বলল যে আমার ভাইয়ের দুবাইতে ফ্ল্যাট আছে, তাই আমাদের অনিকা বৌমার কোনো অসুবিধা হবে না, বিয়ে করে সে নিজের ফ্ল্যাটে চলে যাবে।
ওই সময় আমার হবু বর আমার বাবা মাকে বলেছিল যে সে বিয়ে করার জন্যই মিস্টার খানকে অর্থাৎ তার দাদাকে আমাদের দেশে নিয়ে এসেছে, তাই সে বিয়ে করেই দুবাইতে ফিরে যাবে এবং আগামী 1 বছর পর্যন্ত আর দেশে আসতে পারবে না। তাই বিয়ে করতে হলে তাকেই 7 দিনের মধ্যেই করতে হবে। এই প্রস্তাবটা দিয়ে আমার ভাসুর একটা হীরের নেকলেস আমার হবু বরের হাতে দিল এবং বলল, এটা বৌমাকে দিয়ে দে। তারপর আমার হবু বর আমার হাতে সেই হীরের নেকলেসটা দিল। এত দামি একটা নেকলেস নেওয়ার আগে আমি বাবা মায়ের দিকে তাকালাম। আমার বাবা আমাকে নেকলেসটা নেওয়ার জন্য কোনো রকম ইঙ্গিত করেননি, কিন্তু আমার মা চোখের ইশারায় আমাকে ওটা নিয়ে নিতে বললেন। তারপর তারা নেকলেসটা আমার হাতে দিয়ে লীনা মাসির বাড়ি চলে গেল। তাদের চলে যাবার পর আমার মা বাবাকে বললেন, 7 দিনের মধ্যেই তো মেয়ের বিয়ে, তাই আজই সবকিছু চূড়ান্ত করে দাও। আমার বাবা তখন মাকে বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ছেলেটার ব্যাপারে আমাদের আরও একটু খোঁজ খবর নিতে হবে। এভাবে হঠাৎ করে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। কিন্তু আমার মা তো উঠে পড়ে লেগেছিলেন সেই এনআরআই ছেলেটার সঙ্গেই আমার বিয়ে দেওয়ার জন্য। তাই মা আমার বাবার কোনো কথাই শুনলেন না এবং 7 দিনের মধ্যে আমাকে সেই ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে গেলেন। পরের দিন মা যখন আবার তাদের ডাকলেন, তখন আমার হবু বরের সঙ্গে তার দাদাও এসছিল। সেদিন মা তাদের জানিয়ে দিলেন যে তিনি 7 দিনের মধ্যে বিয়ে দিতে রাজি আছেন। তখন আমার বাবা আমার হবু বরকে বললেন, 7 দিনের মধ্যে বিয়ে দেওয়াটা কি খুব জরুরি? এটা তো খুব তাড়াহুড়ো হয়ে যাবে, আর 7 দিনের মধ্যে আমরা সবকিছু আয়োজন করব কিভাবে? তখন আমার বরের দাদা অর্থাৎ আমার ভাসুর আমার বাবাকে বলল, আপনাকে বড় করে অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। আপনাদের বাড়ির লোক আর আমরা থাকলেই তো হবে। বেশি বড় করে অনুষ্ঠান করার কি দরকার? আমরা এই কয়েকজন মিলেই তো বিয়েটা সেরে ফেলতে পারি। আর বিয়ের যা খরচাপাতি হবে তার পুরোটাই আমি দেব, কারণ আমার ভাইয়ের বিয়ে বলে কথা। যদিও আমার বাবার ইচ্ছা ছিল না, কিন্তু আমার মায়ের চোখে তো এনআরআই এর মোহ লেগেছিল। মা বাবার কোনো কথা শুনতে রাজি হলেন না এবং তাড়াহুড়ো করে আমার বিয়েটা পাকা করে ফেললেন। সেদিন যখন বিয়ে পাকা হয়ে গেল, তখন রিনা মাসি আমার মাকে বললেন, অনিকাকে দিয়ে পান খাওয়ানোর রীতিটাও সেরে নাও। তারপর মা যখন আমাকে সুন্দর করে সাজিয়ে আমার হাতে একটা পানের থালা দিয়ে বললেন, অনিকা, এটা জামাইকে খাইয়ে দিয়ে আয়। মায়ের কথা মতো আমি যখন ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলাম, তখন ভেতরের দৃশ্য দেখে আমার মাথা ঘুরে গেল। আমার হবু বরের তথাকথিত ভাই মিস্টার খান বিছানায় আয়েশ করে শুয়েছিল এবং আমার হবু বর চাকরের মতো বিছানার নিচে বসে তার পা টিপে দিচ্ছিল। ওই দৃশ্য দেখে আমি আস্তে করে পানের থালা হাতে নিয়ে আবার ফিরে এলাম। আমাকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে রিনামাসি বললেন, কি ব্যাপার অনিকা, তুমি পান না খাইয়েই ঘর থেকে বেরিয়ে এলে কেন? রিনামাসির কথা শুনে আমি দরজা খুললাম এবং তাকে ভেতরের দৃশ্যটা দেখালাম। তখন উনি আমাকে বললেন, আরে ও তো তোমার হবু বরের বড় ভাই। মিস্টার খান তোমার হবু বরকে কত কিছু দেন, তার বিনিময়ে যদি তোমার হবু বর তার একটু সেবা করে তাতে খারাপ ভাবার কি আছে? ভাই কি ভাইয়ের পা টিপে দিতে পারে না? এতে এত অবাক হওয়ার কি আছে? যাও ঘরের ভেতরে যাও, পানটা খাইয়ে দিয়ে এসো। রিনামাসির কথা শুনে আমি মনে অনেক প্রশ্ন নিয়ে আবার ঘরের ভেতরে ঢুকলাম। আমাকে দেখা মাত্রই আমার হবু বর ঘাবড়ে গিয়ে বলল, অনিকা তুমি এসো, ভেতরে এসো। ওই সময় আমার ভাসুরও বিছানা থেকে উঠে আমার কাছে এসে দাঁড়ালো এবং তার নজর তখনও আমার চোখের দিকে নয়, আমার বুকের দিকেই ছিল। তারপর আমি যখন একটা পান হাতে নিয়ে আমার বরকে খাওয়াতে গেলাম, তখনই আমার ভাসুর আমার হাতটা ধরে পানটা নিজের মুখে ভরে নিল এবং আমার হবু বরচা আরবি ভাষায় কিছু একটা বলল। তখন আমার বর ভাসুরের কথা শুনে ঘরের বাইরে চলে গেল। আমি কিন্তু তখন বুঝতে পারিনি যে আমার ভাসুর আমার হবু বরকে আরবি ভাষায় কি বলেছিল। আমার হবু বর ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমার ভাসুর তাড়াতাড়ি দরজার খিলটা ভেতর থেকে লাগিয়ে দিল। ঘরের দরজাটা যখন ভেতর থেকে বন্ধ করলো, তখন আমি ঘাবড়ে গিয়ে ভাসুরকে বললাম, আপনি এভাবে ঘরের দরজা বন্ধ করছেন কেন? তারপর আমার ভাসুর আমার কাছে এসে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি ভীষণ সুন্দর, আমি আর নিজের উত্তেজনা ধরে রাখতে পারছি না, আমি আর তোমার থেকে দূরে থাকতে পারছি না, আমাকে একবার তোমার কাছে আসতে দাও। আমি তখন তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে খুব ঘাবড়ে গিয়ে বললাম, আপনি এটা কি করছেন? উনি তখন আমাকে যা বললেন সেটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। উনি বললেন, তোমার বরের সঙ্গে বিয়ে হওয়ার আগে আমি তোমার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাই। উনি নাকি আগে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করে দেখবেন আমি কুমারী কিনা, তারপরে নাকি আমার সঙ্গে বরের বিয়ে হবে। মিস্টার খানের মুখ থেকে এই অশ্লীল কথাগুলো শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। এই কথা বলেই যখন সে হঠাৎ করে আমার কোমরে হাত দিল, তখন আমি আর চুপ করে থাকতে পারলাম না। সে আমার কোমরে হাত দিয়ে টিপটা শুরু করেছিল এবং ধীরে ধীরে হাতটা উপরের দিকে আমার বুকের কাছে নিয়ে আসছিল। তখন আমি আর সহ্য না করতে পারে তার গালে একটা চড় মারলাম। আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে সে আমার সঙ্গে কি করতে চাইছে। রেগে গিয়ে আমি ভাসুরের গালে আর একটা চড় মেরে বললাম, আপনার লজ্জা করে না এই ধরনের নোংরা কথা বলতে?
আমার কথা শেষ হতে না হতেই ওই মিস্টার খান আমাকে জড়িয়ে ধরে আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করলো। সে আমার পোশাক সরিয়ে আমাকে জোরে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, আমি আর পারছি না, আমি আমার মনের ইচ্ছা এখনই পূরণ করতে চাই। আমি তখন কেঁদে কেঁদে আমার বাবা মাকে ডাকতে লাগলাম। আমিও সহ্য করতে না পেরে যখন চিৎকার শুরু করলাম, তখন আমার বাবা মা আমার ঘরের অন্য দরজাটা খুলে ভেতরে এলেন এবং তখন আমি ভাসুরের ব্যাপারে বাবা মাকে সবকিছু সত্যি কথা খুলে বললাম। তখন আমার বাবা অনেক রেগে গিয়ে মিস্টার খানের কলার ধরে বললেন, তোর সাহস কি করে হলো আমার মেয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করার? আমার বাবা আমার চোখের জল দেখে মিস্টার খানকে অনেক মারলেন। তারপর তাদের ব্যাপারে যে সত্যিটা আমরা জানতে পারলাম, সেটা শুনে আমাদের পায়ের তলার মাটি সরে গেল। আসলে আমার বাবা আগে থেকে গোপনে খোঁজখবর নেওয়া শুরু করেছিলেন যে আমার হবু বর দুবাইতে কি করে আর ছেলেটা কেমন। আমার হবু বর আসলে দুবাইতে মিস্টার খানের চাকরের কাজ করত। সে কোনো ব্যক্তিগত সহকারী ছিল না। সে প্রতি বছর মিস্টার খানের সঙ্গে আমাদের দেশে আসতো এবং আমাদের মতো সুন্দর মেয়েদের বিয়ে করে বড় বড় স্বপ্ন দেখিয়ে দুবাইতে নিয়ে যেত। তারপর মিস্টার খান ওই মেয়েদের সঙ্গে অন্যায় করত এবং যখন তার মন ভরে যেত তখন সেই মেয়েদের অন্য শহরে চড়া দামে বিক্রি করে দিত। আমার সঙ্গেও ঠিক সেটাই হতে চলেছিল। আমার হবু বর মিস্টার খানের সমস্ত খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল। সে প্রতি বছর ভারতে এসে আমাদের মতো সহজ সরল পরিবারের মেয়েকে বিয়ে করে দুবাইতে পাচার করত। মিস্টার খানের নাকি এটা একটা শখ ছিল যে কুমারী মেয়েদের দুবাইতে নিয়ে গিয়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া এবং মন ভরে গেলে তাদের অন্য শহরে বিক্রি করে দেওয়া। আর এই কাজে আমার হবু বর তাকে সাহায্য করত, যার বিনিময়ে মিস্টার খান তাকে টাকা দিত। আসলে আমার হবু বরের দুবাইতে কোনো ফ্ল্যাট ছিল না। সে তো মিস্টার খানের সঙ্গে মিলে দুবাইতে মেয়ে পাচারের কাজ করত। আর এই জালে আমিও ফেসে গিয়েছিলাম। যে থেকে আমার মা রিনা মাসির দূরসম্পর্কের এনআরআই ভাইয়ের সঙ্গে আমার বিয়ের কথা বলেছিলেন, তখন থেকে আমার বাবা গোপনে ছেলেটার খোঁজ খবর নেওয়া শুরু করেছিলেন যে দুবাইতে কি করে আর ছেলেটা কেমন। আমার হবু বর যখন জানতে পারতেন যে সে আসলে মিস্টার খানের চাকর এবং বিদেশে খারাপ কাজে লিপ্ত, তখনই তার সন্দেহ হয়েছিল। কারণ ছেলেটা তো বলেছিল সে মিস্টার খানের ব্যক্তিগত সহকারী, কিন্তু সে তো আসলে তা ছিল না। সে দেশ থেকে বিদেশে মেয়ে পাচার করার কাজ করত, যেটার ব্যাপারে আমরা কিছুই জানতাম না। সেদিন যখন মিস্টার খান আমাকে দেখার পর নিজের উত্তেজনা ধরে না রাখতে পেরে আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিল, সেদিনই আমার বাবা আমার হবু বরের ব্যাপারে আসল সত্যিটা জানতে পারেন। তাদের ব্যাপারে সবকিছু জানার পর বাবা পুলিশ ডেকে নিয়ে এসেছিলেন এবং আমার হবু বড় মিস্টার খানকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। সেই দিন আমার মা আমাকে বাবাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলেন এবং নিজের ভুলের জন্য বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন। আসলে প্রত্যেক এনআরআই ছেলেই যে ভালো হবে, এটা আমাদের মনের একটা সম্পূর্ণ ভুল ধারণা। আর প্রত্যেক এনআরআই ছেলেই যে ভালো কাজে যুক্ত থাকে, সেটাও সম্পূর্ণ বাজে কথা। আমার ক্ষেত্রে যা ঘটলো তা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনো এনআরআই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার আগে তার ব্যাপারে ভালোভাবে যাচাই করা উচিত যে ছেলেটা বিদেশে কি কাজ করে, নইলে আমার মতোই খারাপ অবস্থা হতে পারে। এই জন্যে বলে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবা উচিত এবং ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত, নইলে একটা মেয়ের পুরো জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে। সেই দিন থেকে আমার মায়ের মাথা থেকে এনআরআই জামাই খোঁজার ভূতটা নেমেছিল। এখন তো আমি আমার পরিবারের সঙ্গে আছি এবং আমার বাবা বলেছেন আমি যতদিন না নিজে থেকে বিয়ে করতে চাইবো ততদিন পর্যন্ত আমার বিয়ে দেবেন না। এখন আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, জীবনে কিছু করতে চাই, তাই এখন আর বিয়ের কথা ভাবি না। আপাতত আমি আমার পরিবারের সঙ্গে খুব ভালো আছি।